খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি। কিভাবে এই আনন্দ প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারছে না। এই বাড়িতে এই সুখবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই। চিত্রা বুঝতে পারছিলেন জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না। সকাল থেকে সন্ধে হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার নাম নেই। এদিকে বড় মাকে চিন্তিত দেখে অর্পিতা বিরক্ত হয়ে বলে, ওই অপদার্থের কথা ছাড়ো তো, খেতে এসো। নীল রয়চৌধুরী সিটাডেলের বিল্ডিংয়ে পা রাখতেই কানাঘুষো শুরু হয়ে গেল। রিসেপশনে নিজের আসার খবর জানিয়ে লিফটের 24th ফ্লোরে এসে শশাঙ্ক রায়চৌধুরীর কেবিনের বাইরে গিয়ে বসে পড়ল নীল। এটা নীল না? নীলকে দেখে শুরু হলো ফিসফিস। শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার। নির্ঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে, অথবা চাকরি। অন্যদিকে শশাঙ্ক রায়চৌধুরী কেবিনের ভেতরে বসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন। এই 2.5 বছরের রক্তের সম্পর্কে যে ধুলো জমেছে তা এত সহজে মুছে যাওয়ার নয়। তবুও শশাঙ্কবাবুকে এই কঠিন কাজটা যে কোনো মূল্যে করতে হবে। শশাঙ্কবাবু অবশেষে কেবিনের বাইরে এসে দেখেন প্রত্যেক কৌতূহলী চোখ ওর এবং নীলের দিকে তাকিয়ে। কেমন আছিস দাদু ভাই? বুড়ো দাদুকে এতদিনে মনে পড়ল? শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া যে এই মুহূর্তে দাদু নাতির ভেতর কোনো সমস্যা নেই। নীল সামান্য হাসে, আর শশাঙ্ক উচ্ছ্বসিত হয়ে বলেন, ভেতরে আয়, ভেতরে আয়, আমরা ভেতরে গিয়ে কথা বলি। ভিতরে এসে বড় চেনা এই কেবিনটাকে খুব ভালো করে দেখছিল নীল। শশাঙ্কবাবু মৃদু হেসে নাতিকে বলেন, এই 2.5 বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়ত। রোজ তোর সাথে দেখা করব ভেবেও পিছিয়ে আসতাম। আসলে সাহসে কুলাতো না রে দাদু ভাই। ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা। এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে? এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার। আপনি এই পরিবার ড্রামাটা চালিয়ে যান। আমি উঠলাম। যাস না প্লিজ দাদু ভাই। শোভাবাজারের একটা এঁদো গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম। অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা। তবে এই ব্যবসার প্রকৃত উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে। এই কথাটা অস্বীকার করা যাবে না যে এই বিজনেস এম্পায়ার তোর বাবার অধ্যাবসায়, মেধা আর বুদ্ধির ফল। অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার বলুন আমার থেকে কি চান? আমি চাই তুই এই বিজনেস জয়েন করে তোর কাকাকে হেল্প কর। আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায়চৌধুরী, যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানির সিইও বানিয়েছিলেন, আর যে মানুষটা এখন আপনার এই সাধের বিজনেস এম্পায়ারকে ব্যাংকরাপ্ট করে দিচ্ছে, তাই তো? ও তোর গুরুজন। গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষা আমি ধীরেন রায়চৌধুরীর থেকে পাইনি। তাহলে খবরটা সত্যি, তাই তো? আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে বসেছে। আপনি চেয়েছিলেন আপনার বড় ছেলের মতো আপনার ছোট ছেলেও তার যোগ্যতা প্রমাণ করুক। দেখুন, সে প্রমাণ করেছে। এখন এইসব কথা থাক, তুই কোম্পানি জয়েন কর। প্লিজ দাদু ভাই, না করিস না। আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার দুটো শর্ত আছে। শশাঙ্ক বেশ অবাক। শর্ত? হ্যাঁ, প্রথম শর্ত, আমি সিইও হিসাবে জয়েন করব। আর দ্বিতীয় শর্ত, ফান্ড নিয়ে বা আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কাউকে জবাবদিহি করব না। শশাঙ্কবাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করলেন, তুই কোম্পানি জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু ভাই? তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস? লোকে শুনলে কি বলবে? কিছু বলবে না, লোকের অত সময় নেই। একটু আগে আপনিই তো বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান, আর সেটা হলো বিজনেসটা ডোবানো। তাই ভেবে দেখুন আপনি কি করবেন। নীলের রূঢ় বাস্তব কথাগুলো শশাঙ্কবাবু অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন। আমি রাজি আছি। খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানি জয়েন করছো। কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না।
নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্কবাবুর টেবিলে রাখল। এটা কি? আমার মন বলতো একদিন আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন, তাই এই এগ্রিমেন্টের ড্রাফটটা বানিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে যা কিছু কথা হলো সেই কথাগুলো এইখানে লেখা আছে, আপনি পড়ে সাইন করে দিন। শশাঙ্কবাবু এতক্ষণে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন নীলের মনের গভীরে জমে থাকা ক্ষত শুকোতে সময় লাগবে, তাই কথা না বাড়িয়ে সাইন করে একটা কপি নিজের কাছে রেখে ফাইলটা নীলের দিকে এগিয়ে দিলেন। এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম, দরকার পড়লে ফোন করব, ফোন ধরবেন, আর যা করতে বলবো করে দেবেন, মনে থাকবে। আজ তাহলে আসি। নীল অফিসের বাইরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আজ অনেক দিন বাদে ও ভীষণ খুশি। মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখছিল নীল। একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে চিৎকার করে নিজের আসল পরিচয়টা জানাক, কিন্তু নীল স্থির করে এখনই না, এই খবরটা এখন চাপা থাক, আরও চেনা বাকি আছে, আরও জানা বাকি আছে। এদিকে বাড়িতে আদ্রিতা ওর মাকে জিজ্ঞেস করে, মা, নীল কোথায় জানো? কখন থেকে ওকে ফোনে ট্রাই করে যাচ্ছি, ফোন সুইচ অফ বলছে। জানি না আমি, এই বাড়িতে কি কেউ আমার কথা শোনে? আমি তো তোকে সকালেই বললাম নীল কেমন অদ্ভুত আচরণ করছে। কাল সারা দিন কিছু খায়নি, সকালে ইম্পর্টেন্ট মিটিং আছে বলে তোর সামনে দিয়েই তো বেরিয়ে গেল। তখন তো তেজ দেখিয়ে কিচ্ছু জিজ্ঞেস করলি না। তুমিও তো জিজ্ঞেস করতে পারতে। সবার সব দায় কি শুধু মায়ের? মা কি বাড়িতে বসে সারা দুনিয়ার খবর রাখবে? আমি ভেবেছিলাম আজ ওকে সাথে নিয়ে অফিস যাব, ফাইলগুলো ড্রপ করে দেবে আর ফেরার সময় আমার নেকলেসটা জুয়েলারি থেকে নিয়ে নেবে, কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই। মা, পৃথিবীতে এত মানুষ থাকতে তোমরা বেছে বেছে এই অপদার্থটাকে কেন আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে বলো তো? যতই রাগ দেখাস না কেন, তুই খুব ভালো করেই জানিস তোর বিয়েটা আমি দিইনি, দিয়েছিলেন তোর বাপি। উনি এই ছেলের মধ্যে কি দেখেছিলেন সেটা উনিই ভালো বলতে পারবেন। ইতিমধ্যে নিজের প্রসঙ্গে হওয়া কথাগুলোয় কান না দিয়ে চিত্রার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছিল নীল। হঠাৎই নীলকে দেখে আদ্রিতা বিরক্ত হয়ে বলে, কোথায় ছিলে? বিশাল বড় হনু হয়েছ নাকি? ফোন করে পাওয়া যায় না? আমি অপদার্থ নই আদ্রিতা, তুমি আমার আসল পরিচয় জানো না। আমি রায়চৌধুরী পরিবারের ছেলে, কোম্পানির নতুন সিইও নীল রায়চৌধুরী। এক নিঃশ্বাসে নিজের মনের কথাগুলো আদ্রিতাকে জানিয়ে দেয় নীল। এবার তাহলে কি ঘটতে চলেছে? সিইও হয়ে কি পরিবর্তন আসতে চলেছে নীলের জীবনে? সত্যিটা জানার পর কি নীল আদ্রিতার বৈবাহিক জীবন ছন্দে ফিরবে, নাকি ঘটবে ছন্দপতন?